কোনো বিপ্লব বা গণঅভ্যুত্থান যেমন আইন কানুন নিয়ম বা সংবিধান মেনে হয় না, একইভাবে বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরের ঘটনা প্রবাহ সবসময় নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলে না। বাংলাদেশের গত 5 অগস্টের পরিবর্তনও তেমনি। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নানা সিদ্ধান্ত, বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর নানামুখী চাপ, তরুণদের গঠিত নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টির সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ড, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়টি, সেনাবাহিনী নিয়ে নানা মন্তব্য ও মতামত, রাজনৈতিকভাবে বাংলাদেশ সম্ভবত সবচেয়ে জটিল ও কঠিন সময় পার করছে। বাংলাদেশ ও বিদেশে ছড়িয়ে থাকা নানা মত পথের ব্লগার ও ইউটিউবার থেকে শুরু করে বহু দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধেও বিভ্রান্তি ও উত্তেজনা তৈরিতে ভূমিকা রাখার অভিযোগ উঠছে। সব মিলিয়ে বাংলাদেশে এক ধরনের অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বলেছেন, সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান গণ রাজনৈতিক জোট গর্জ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি সরাসরি প্রশ্নে চলে আসি আপনাদের সাথে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু শুরুতে আসি। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে আজকে ভাষণ দিয়েছেন, সেখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে। আমরা ছোট ছোট করে চেষ্টা করব কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার। প্রথমে যে বিষয়টি, তা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন, গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজবকে অবহেলা করা যাবে না, পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। এখন আমরা যদি দেখি যে বাংলাদেশের ভেতরে এবং বিদেশ থেকে বিভিন্ন রকমের গুজব ছড়ানো হচ্ছে, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে অন্ততপক্ষে যারা দেশের ভেতরে রয়েছে, সেক্ষেত্রেও কি আমরা কোনো ব্যবস্থা নিতে দেখছি সরকারকে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে আলোচকের শুভেচ্ছা। গুজব আসলে গত কয়েক বছর ধরে যখন রাজনৈতিক সংকটগুলো ঘনীভূত হয়, তখন গুজবের বিস্তারটা আরও বেশি হয়। এবং রাজনীতিতে একসময় বলা হতো যে যখন আপনি তথ্য পান না, তথ্যের গতিকে আপনি বাধাগ্রস্ত করেন, তখন গুজব ডালপালা ছড়ায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি তথ্যকে অবারিত করে দিলেও গুজবের জায়গাটা যে যার সুবিধা মতো রাজনৈতিক একটা বক্তব্য তৈরি করে সেটিকে সামাজিক মাধ্যমে নিয়ে আসে। গুজবের নানা রকমের পেছনে নানা কারণ আছে। এই সময়কালে আমার দৃষ্টিতে আমি দেখি এক শ্রেণীর ইউটিউবার তাদের ভিউয়ার বাড়ানোর জন্য, আর্থিক লাভের জন্য তারা নানা ধরনের গুজব ছড়িয়ে থাকেন। একদম। এবং এর পেছনে আসলে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার থেকে বড় বিষয়টা হচ্ছে যে তার যে পোস্টটা তিনি দিচ্ছেন সেটি কত মানুষের কাছে যাচ্ছে। আমি এই ধরনের আপনাকে অন্তত অনেকগুলো দেখাতে পারবো যেটা একেবারে পুরোই মিথ্যা, তারপরেও মানুষ সেটি বিশ্বাস করছে। কয়েক বছর আগে শেখ হাসিনা বিদেশ থেকে এসেছেন এবং বিমানে তিনি নামছেন, এই ধরনের একটা ভিডিও আজকে আমি দুপুরে দেখলাম। সেই ভিডিওটা ছেড়ে বলা হচ্ছে যে তিনি এয়ারপোর্টে নেমেছেন এবং সেটি দেখলাম যে শেয়ার হয়েছে মনে হয় 8-10 লাখ। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে এই কাজটা শিক্ষিতদের মধ্যে আরও বেশি। আমি মনে করি যে আপনার থেকে আমি পিছিয়ে পড়লাম, আপনি একটা স্ট্যাটাস, একটা খবর, এই খবরটা আমি যদি না দেই, যদি দিতে দেরি করি, তাহলে আমার তো একটা ভাব আছে, সবাই তো জানে যে আমার সোসাইটির নানা জায়গায় কানেকশন আছে। আমি যদি পিছিয়ে থাকি, পোস্টার দিতে যদি দেরি করি, তাহলে একটা আমার মান সম্মান ছোট হয়ে যায় না, যে আমি তো জানলাম না, সবাই জেনে গেল। এই প্রতিযোগিতার জায়গা থেকে আমরা এগুলোকে শেয়ার করি। কোনো একটা তথ্য পেলে সঙ্গে সঙ্গে সেটিকে চেক করা, সত্য না মিথ্যা। আমাদের এখানে যখন দুর্যোগ আসে, দুর্যোগকে কেন্দ্র করেও আমাদের মধ্যে মানবিকতা আমাদেরকে স্পর্শ করে না। আমরা কখনো কখনো মনে করি যে আমার একটা দায়িত্ব হচ্ছে, এই যে ফেনীতে বন্যা হলো, তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় এই যে গুজব ঠেকানোর জন্য আর এক যুদ্ধ, পৃথিবীর কোথা থেকে ভিডিও কালেক্ট করে এনে বলছে ফেনীর অমুক জায়গায় এটি হচ্ছে, তমুক জায়গায় এটি হচ্ছে। এর ভেতর থেকে আমাদের যে এই ধরনের দুর্যোগের সময় যে ধরনের রেসপন্স করার জন্য যে উদ্যোগগুলো দরকার, ডিজাস্টার ম্যানেজমেন্টের জায়গা থেকে আমরা সেদিকে নজর কি দেবেন,
আপনাকে নজর দিতে হচ্ছে অন্যান্য জায়গায়, এই যে নানা রকমের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। এই কাজটা আমরা কখনো শতপ্রণোদিত হয়ে করি। আমরা মনে করি যে সোশ্যাল মিডিয়ায় একটা ভয়ার্ত শিশু বন্যার পানির মধ্যে পড়ে আছে, আমি জানি না এটি দিয়ে আপনি আসলে কি বোঝাতে চান, যিনি এই কাজটি করেন তিনি আসলে কি বোঝাতে চান, যে বন্যায় ভেসে যাচ্ছে আমাকে কি সেখানে যেতে বলেন, অথবা তিনি কি সেখানে যান ওই শিশুটিকে উদ্ধার করার জন্য? করেন না। আমাদের মধ্যে নানা রকমের স্ববিরোধিতা কাজ করে, এবং এটাও এক ধরনের স্ববিরোধিতা। গুজবের আর একটা জায়গা আছে, আপনি দেখবেন দেশের বাইরের থেকে একটা অংশ আছে যারা অনবরত, আপনাদের এই অনুষ্ঠানটা প্রবাসীরা অনেকেই দেখেন আমি জানি, সেই কারণে আমি তাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে তাদের বিরাট ভূমিকা আছে। আবার বিদেশে থেকে নানাভাবে ভিডিও তৈরি করে বাংলাদেশকে সার্বক্ষণিকভাবে অস্থির করে রাখার একটা প্রবণতা আছে, এবং এর পেছনে একদিকে ভিউ ব্যবসা আছে, আর একদিকে আমি মনে করি যে বাংলাদেশের দিকে অনেকের একটা ইন্টারেস্ট আছে। বাংলাদেশ যদি এগিয়ে যায় তাহলে অনেকের গাত্রদাহ হয়। আপনার বন্ধু বলেন, আপনার মিত্র বলেন, আপনার প্রতিবেশী বলেন, আপনার দূরের বন্ধু বলেন, অনেকেই চায় না যে বাংলাদেশ এগিয়ে যাক। বাংলাদেশের এগিয়ে যাওয়ার মতন যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে, এটাকে যদি প্রপারলি কাজে লাগানো যায়। কিন্তু বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে, সার্বক্ষণিকভাবে একটা অস্থিরতা তৈরি করে রাখা, এটি একটা অংশ এটি চায়। এবং আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন, আজকে বিএনপির মহাসচিবও বলেছেন। জি, আমি শেষ করে দেব এই জায়গাটায়, আমাদের এখানকার গণ অভ্যুত্থানের আগে 2-3 মাস আগে শ্রীলঙ্কায়, এশিয়ার দক্ষিণ এশিয়ার আর একটা দেশ, সেখানে একটা অভ্যুত্থান ঘটেছে, এবং সেখানকার যে রাজারা দীর্ঘদিন শাসন করতেন তারাও পালিয়ে গেছে, এবং তাদের বাড়িতে জনগণ প্রবেশ করে উৎসব পালনের ভেতর থেকে আমরাও কিন্তু আশাবাদী উদ্বুদ্ধ হয়েছিলাম, আমরা আমাদের দেশের স্বৈরাচারকে বিদায় করে কবে এইভাবে উৎসব পালন করব। আমরা সেটি করেছি, কিন্তু পার্থক্য হচ্ছে শ্রীলঙ্কার মানুষ ওই উৎসবের পরে প্রত্যেকে তার নিজের কাজে ফিরে গেছে। রাজনীতিবিদরা রাজনীতিতে ফিরে গেছে, শিক্ষাবিদ তার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, ছাত্ররা তার পড়ার টেবিলে ফিরে গেছে। আমাদের বাংলাদেশে গত 7 মাসে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, আমি খেয়াল করি আমি এখন পর্যন্ত এমন কোনো দিন নাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মিছিল মিটিং হচ্ছে না। রাত 2টার সময়, 3টার সময় শাহবাগে, এবং মিছিলের ভাষাটা হচ্ছে আপনার মাথা ভেঙে দিব, তার মাথা কেটে ফেলবো, অর্থাৎ এই ধরনের উত্তেজনা। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার জায়গাটা করবেন, তবে আমি শিক্ষার্থীদের ব্যাপারে মনে করি যে গত 15 বছরের যে ক্ষত, এটি নিরসন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে এখন ক্লাসে ফিরে নিয়ে যাওয়া। তারা যদি এখানে পড়াশুনো করে এই বাংলাদেশকে সার্ভ করার জন্য সবথেকে বড় সুযোগ হচ্ছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রাত 3টার সময় ঘুম থেকে উঠে ডাকসু নির্বাচন চাই বলে রাজু ভাস্কর যে মিছিল করছে, আমি তাদেরকে বলবো পরের দিন সকাল 11টার সময় তুমি যদি মিছিল করো, তাতে ডাকসু নির্বাচন খুব বেশি ক্ষতি হবে না। রাত 2:30টার সময় তোমার পড়ার দরকার নেই, কিন্তু কোনো কোনো শিক্ষার্থী তো পড়াশোনা করে, এই সুযোগটা তাকে দাও। এবং এই ধরনের অস্থিরতা, এই যে অস্থিরতাগুলো, এইগুলো তৈরি করে রাখা হচ্ছে এবং রপ্তানি করা হচ্ছে বাইরের থেকে। আমি দর্শকদেরকে সচেতন থাকার অনুরোধ করব। খেয়াল করে দেখেন, যারা এই কাজগুলো করছে তারা কেউ বাংলাদেশে আসে না, তারা বিদেশে থাকেন, তাদের সন্তানরা বিদেশে থাকেন, তাদের সন্তানরা সেখানে পড়াশোনা করেন। তো সহায়ক পরিবেশ থাকার পরেও তারা আসছেন না কেন, এই প্রশ্নটা করেন। কারণ হলো, দেশে আসলে এই ধরনের প্রবণতাগুলো বন্ধ হবে, এবং এই যে মার্কেটটা আছে, মার্কেটটা পড়ে যাবে, মার্কেটটা ফল হবে, সেই কারণে দেশে আসছে। জি, শরীফুজ্জামান শরীফ, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু সৈয়দুলটি আপনার কাছে আসি। রাজনৈতিক উত্তেজনার যে কথাটি বলছিলেন শরীফুজ্জামান শরীফ, সেখান থেকে আমি একটু টেনে একটি বিষয় তুলি। সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি মন্তব্য করেন, এবং এর পরের যে ঘটনা প্রবাহ, আমি আর বলবো না, পুরোটা আপনি জানেন এই বিষয়টি। যে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? অনেকে বলছেন এটি রাজনৈতিক অপরিপক্কতা, অথবা তারা এখনো তরুণ, তারা হয়তো বুঝে উঠতে পারেননি এই ধরনের পোস্ট দেওয়ার যে বিষয়টি, অথবা যে কথাগুলো বলেছেন। এই ঘটনা প্রবাহ সম্পর্কে আপনি কি বলবেন? সাথে আরেকটু যোগ করি, এই যে হাসনাত আব্দুল্লাহ যখন ফেসবুকে মন্তব্যটি করলেন, তখন একই সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের আগের রেকর্ড করা একটি সাক্ষাৎকার আপনি নিশ্চয়ই দেখেছেন, যে এটির ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়, যেখানে আসিফ মাহমুদ স্পষ্ট করে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যাপারে সেনা প্রধানের আপত্তি ছিল, এরকম একটি কথা তিনি বলেন। এই যে বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন সৈয়দ বিটু?
জি, মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে সর্বপ্রথমেই যারা আমাদের স্বাধীনতাকে বিতর্কিত করেছিলেন, আমাদের স্বাধীনতাকে যারা মেনে নেন নাই, যারা বিতর্কিত করতে চেষ্টা করছেন এবং যারা চক্রান্ত করছেন, সেই গোষ্ঠীর প্রতি মহান আল্লাহর অভিসম্পদ এবং যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের সবার প্রতি আল্লাহ মাগফিরাত দান করেন সেই কামনা করছি। সবাইকে স্বাধীনতা দিবসের অসংখ্য দিবসের অভিনন্দন। আপনাকে অভিনন্দন আশফাক ভাই, সেই সঙ্গে সহ-আলোচককে শুভেচ্ছা। জি, এটা তো এখন সব মানে খুবই আলোচনায় আছে। তো দেখেন, প্রথমে একটা জিনিস বলতে হয় যে ওই যে আমরা বলি না যে ওই যে ভাব দেখে বুঝে নেওয়ার যে ব্যাপারটা, যেমন আমরা বলি যে মানে বন্ধুদেরকে অনেক সময় বলি যে তোর ভাব দেখে তো মনে হচ্ছে তুই মনে হয় দুনিয়ার সব কিছু জানিস। মানে আসলে দেখেন, সেনাবাহিনীর ভিতরে বা ক্যান্টনমেন্টের ভিতরে কি হয় এই জিনিসগুলো বাস্তবিক কিন্তু বাইরে এত আসে না বা বাইরে সবাই জানবার কথাও না। এই যে আমরা যে বিভিন্ন ফেসবুকে এটা দেখছি ওটা দেখছি, কেউ মানে ওয়াকার সাহেব দেশ নিয়ে যাচ্ছেন, শেখ হাসিনা চলে আসছে, অথবা সমন্বয়কদেরকে বের করে দিচ্ছে, একে ধরে নিচ্ছে, এগুলো সবই তো আসলে গুজব। তো সেই অর্থে এই যে হাসানাতরা যে কথাগুলো বলেছে সেইগুলার যে জবাবটা, সেটাও কিন্তু আনুষ্ঠানিক কোনো জবাব আসে নাই। তার মানে তার কথার সত্যতা বোঝারও কিন্তু কোনো পথ নাই। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে হাসানাত যে কথাগুলো বলেছে সেগুলো মানে এটাকে যদি একটু কড়া ভাষায় বললে হয়তো এক ধরনের বেয়াদবিও বলা যেতে পারে। কারণ সামরিক বাহিনী কিন্তু কোনো সাধারণ মানে একটা ব্যাপার না, এক সাধারণ একটা গোষ্ঠী না। তারা সার্বভৌমত্বের রক্ষা কবচ, তারা সার্বভৌমত্বের সংরক্ষক। তাদের বিষয়ে কোনো কথা বলতে গেলে অনেক চিন্তা করে কথা বলতে হয়। এবং ব্যাপারটা এরকম যে তাদের দিক থেকে যদি কোনো ভুলও হয়ে যায়, তারপরেও স্বয়ং তাদের প্রধান দেশের রাষ্ট্রপতি মানে সেটা খুব মানে পাবলিকলি বলেন না, বরং তাদেরকে ডেকে হয়তো সংশোধন করেন তাদের কোনো ভুল হলে বা এরকম কোনো কিছু, তাদের বিষয়ে বলা যায় না। আর এই ছেলেগুলা এদের আসলে মানে আপনি হয়তো বলতে পারেন যে এরা আন্দোলনে অনেক ভূমিকা রেখেছে, সেটা আমরাও মানি, সবই ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু সেই পরিচিতিটা কি, মানে মানে আমাদের সরকারের কোনো অবস্থা মানে মধ্যে তারা কেউ না, রাষ্ট্রের কোনো পক্ষ না, তারা রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ এমন একটা মানে পক্ষ যাদের কাছে নিরাপত্তার সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে। তাদেরকে নিয়ে কোনো মন্তব্য, সেই মন্তব্য ভালো হোক, সত্যি হোক, মিথ্যা হোক, সেটা তো পরে। এই মন্তব্য কি ওরা করতে পারে? এটা তো এক ধরনের স্পর্ধা, এটা তো করা যায় না। এবং এটার জন্যে আমার তো মনে হয় মানে মানে সরকার সবচাইতে বড় ভুল যেটা করলো, এটাকে আমি শুধু সরকারের মানে মানে অন্যায় বলবো না, এটা সরকারের সাংঘাতিক রকমের একটা ভুল হলো যে এইটাকে এই মানে এই বিষয়টাকে সরকার নিজের কনসিডারেশনে নিয়ে এটা নিয়ে একটা মানে ভালো পদক্ষেপ নিল না। সরকার একটা উত্তর দিল না, এদেরকে ডেকে নিয়ে মানে এই জবাবদিহিতা চাইলো না। এটা সাংঘাতিক একটা অন্যায় কাজ হলো। সামরিক বাহিনীকেও যদি আপনি বিতর্কের মধ্যে একবার নিয়ে আসেন, মানে মানুষ যদি সেটা নিয়ে সমালোচনা করার মানে সুযোগটা পেয়ে যায়, তাহলে মানে এইটা আমাদের সার্বভৌমত্বের জন্যই কিন্তু হুমকি। কারণ প্রত্যেকটা দেশেরই তো প্রতিপক্ষ আছে এবং সামরিক বাহিনী তো সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। দেখেন, ওই যে মানে শৈব্যের মানে বিষয়টা নিয়ে অল্প একটু প্রাসঙ্গিকভাবে একটু বলি যে দেখেন, এই যে মানে আমাদের ফেসবুক বা ওই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখেন, এটা আমাদের সামাজিক অবক্ষয়ের সবচাইতে চূড়ান্ত যে ক্ষতিটা হয়ে গেল। আপনি লক্ষ্য করেন যে আমাদের একটা তরুণ প্রজন্ম এবং এই তরুণ প্রজন্মের খুব একটা বড় অংশ তারা কতটা বিপদগ্রস্ত, বিপদগামী হয়ে গেছে আপনি লক্ষ্য করবেন যে ফেসবুকে আপনি যদি একটা মানে পোস্ট দেন যেটা তাদের বিপক্ষে যায়, অথবা ধরেন আপনি মানে নির্দিষ্ট করেই বলি কোনো একজন নায়িকা অথবা কোনো একজন নারী প্রতিবাদকারী এরকম কোনো একটা বিষয়ে কেউ একটা পোস্ট দিল, আপনি দেখবেন একটা অংশের যদি সেটা পছন্দ না হয়, তাদের প্রতিক্রিয়াগুলো মানে যাকে বলে সাধারণ ভাষায় কমেন্ট, যেগুলো আপনার ফেসবুকে যে মন্তব্যগুলো আপনি দেখবেন যে কতটা অশ্লীল অথবা কতটা মানে কি বলে মানে মূর্খতায় ভর্তি, এই যে একটা বিশাল পর্যন্ত। এবং তাদের সংখ্যা কিন্তু কম না, মানে এরা কোন পক্ষ সেটা বড় কথা না, কিন্তু এরা যে সাংঘাতিক রকমের একটা ভুল পক্ষ এবং সাংঘাতিক রকমের এরা যে মানে বিপদগামী। এবং এই তরুণরা যারা মানে আগামী দিনের ভবিষ্যৎ, যারা এই দেশের মানে সংরক্ষক হবে আগামীতে, তারা যদি এইভাবে বিপদগামী হয়ে যায়, তারা যদি এইভাবে অশ্লীল হয়ে যায়, তারা যদি এইভাবে মানে মানে কি বলে এক ধরনের মূর্খতার মধ্যে চলে যায়, তো এই দেশটার ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎটা দেখবে কে?
তো হাসানাতদের এই ধরনের বক্তব্যগুলোকে যখন এই যে মানে লক্ষ লক্ষ ভিউ হয় বা লক্ষ লক্ষ ইয়ে হয়, এরা কিছু বোঝে না, এরা ক্যাপ্টেন বানিয়ে দিল হাসানাতকে, মানে একেবারে ফেসবুকে ছবি টবি দিয়ে একেবারে তাকে ক্যাপ্টেন বানিয়ে হুলস্থুল অবস্থা। অথচ আবার হাসনাতের সহযোগী যারা, তারা কেউ বলছে যে মানে সেই বক্তব্য ভুল দিয়েছে, কেউ বলছে সে ঠিক করে নাই, দ্বিমত পোষণ করছে, মানে কি একটা এলোমেলো অবস্থা। তো এটা তো আমাদের মানে তাদেরকে যেহেতু আমরা বলি যে তারা যেহেতু সরকারের মানে পরিচালক হয়ে গেছে রীতিমতো, এটা বাস্তবতা তো তাই। এই সরকারটা তো মানে মনে করে যে তারা এদের অধীনস্থ, এই সরকার তো এটা মনে করে, মানে বাস্তবতা হয়তো ভিন্ন হতেও পারতো, কিন্তু তারা যেহেতু এটা তাদের মাইন্ডসেটে এটা চলে গেছে, তারা যদি মেনে নিয়েছে যে তারা এদের অধীনস্থ, তো তার মানে এরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে আছে। তো সেই অবস্থা থেকে এরা যখন এই ধরনের কর্মকাণ্ড করে, সরাসরি রাষ্ট্রের প্রধান বাহিনীকে যখন বিতর্কিত করবার চেষ্টা করে, তখন তারা মানে তাদের যে মানে প্রধান বক্তব্য ছিল যে তারা যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে, মানে এই যে জায়গাগুলো, তার মানে স্বাধীনতার প্রতি এদের যে মমত্ববোধ কত মানে নিচু পর্যায়ে আছে, এরা যে সত্যি এ দেশটাকে কোনো না কোনোভাবে এদের স্বাধীনতাকে বিতর্কিত করতে চায়, এরকম একটা বিশ্বাস যদি মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, আপনি না তো করতে পারবেন না। সৈয়দ লিটু, ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আসলে কিছু প্রশ্ন উঠছে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আমি একটু আসি একই বিষয় নিয়ে, আমি একটু যোগ করি। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবির যে বিষয়টি, এটি নতুন কিছু নয়। অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে রাজনৈতিক সংগঠন অনেকেই এই দাবিটি তুলছেন। কিন্তু যে প্রশ্নটি উঠছে যে সেনাবাহিনীর সাথে আলোচনার একটি বিষয়কে উপস্থাপন করে এই বিষয়টিকে এভাবে সামনে আনা এবং একই রাজনৈতিক দলের এক একজন এটিকে বিভিন্নভাবে পোট্রে করার যে বিষয়টি, প্রশ্ন হলো যে এই ইস্যুটি হঠাৎ করে কি আসলে মাঠ গরম করলো, নাকি না এই ইস্যুটি দিয়ে মাঠ গরম করা হলো রাজনৈতিক মাঠ? ধন্যবাদ। গত কয়েকদিনের সব থেকে আলোচিত বিষয় এটা। দুজন তরুণ তারা সেনানিবাসে ঢুকে যাচ্ছে, তারা ঢুকতে চাইছে, তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে অথবা তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে। আমি এর ভেতর থেকে আমাদের সব থেকে সুশৃঙ্খল যে বাহিনীটা, তারও একটা দুর্বল জায়গা আমি দেখতে পাই। আপনি দুজন তরুণ ক্যান্টনমেন্টে ঢুকে সেনাপ্রধানের সাথে বৈঠক করতে চাইবে, আপনি সাথে সাথে অনুমতি দিয়ে দেবেন অথবা তাদেরকে ডেকে নিয়ে কথা বলবেন। এবং এই দুর্বলতাটাকে ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে তাদেরকে ব্ল্যাকমেল করার একটা প্রবণতা, একটা চেষ্টা আছে। ধরেন পজিশনের কারণে কখনো কখনো অনেক বিষয়ে অনেকের সাথে কথা বলতে হয় এবং সেই আলোচনাগুলো হয় পরস্পরের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে, এবং কখনো কখনো কতগুলো বিশ্বস্ততাও রক্ষা করতে হয়। এই বিতর্ককে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের ভেতরকার অনেক কদর্য দিক এটা আমরা গোপন রাখতে পারিনি। গত 10-15 বছর যারা রাস্তায় চিৎকার করে বলেছে যে আমাদের সেনাবাহিনীর কোমর ভেঙে ফেলা হয়েছে, ইচ্ছা করে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা হয়েছে, তারা ক্ষমতায় যাননি, ক্ষমতা পাননি, শুধুমাত্র 7 মাসের মধ্যে পরিস্থিতি একটু বদল হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন ক্যান্টনমেন্ট দখল করে নেব। আর এরপরেও সেনাবাহিনী এটিকে দেখছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে, অথবা এটিকে উস্কানির চেষ্টা এবং তার প্রেক্ষিতে নিজেদেরকে সংযম পালন করার হিসাবে দেখছে। কিন্তু আমি মনে করি এই যে ঘোষণা, এই যে বক্তব্য, এটা রাষ্ট্রদ্রোহী কাজ। এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল দেশের আইন অনুযায়ী। আমাদের ডক্টর ইউনূস সারা পৃথিবীর কাছে তিনি একটি অনুকরণীয় দৃষ্টান্ত, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার, সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি দায়িত্ব নেওয়ার পর তার সম্পর্কে সেই যে ইতিবাচক গুণ যেগুলো তার মধ্যে ছিল, তার বেশিরভাগ ক্ষেত্রে আমি অনুপস্থিত দেখছি। রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি তার দৃশ্যমান প্রতিফলন দেখাতে পারছেন না। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার দৃঢ় হওয়া উচিত ছিল, কিন্তু সেটি তিনি দেখাতে পারছেন না। এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী সরকারের কোনো প্রতিষ্ঠান না, এটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান। একটা রাষ্ট্র হওয়ার জন্য
যে উপাদানগুলো দরকার তার মধ্যে সভরেন্টি একটা, এবং যেটার সাথে সেনাবাহিনীর সম্পর্ক আছে, আপনি সেই জায়গাটায় আঘাত করছেন। আমি ব্যক্তি ওয়াকারুজ্জামান, ব্যক্তি নুরুদ্দিন খান, ব্যক্তি অনেক থাকতে পারে, কিন্তু যখন সেনা প্রধানকে নাম ধরে পথ ধরে আপনি সোশ্যাল মিডিয়ায় রাস্তায় দাঁড়িয়ে আপনার এই যে বক্তব্য দেওয়া, মানুষ জড়ো করে ক্যান্টনমেন্টের গেটে প্রবেশ করার চেষ্টা করা, আচ্ছা সেখানে যে স্লোগানগুলো হলো ওয়াকার না হাসনাত হাসনাত হাসনাত, যারা স্লোগান দিয়ে ঢোকার চেষ্টা করলেন, যদি আপনি তাদেরকে ঢুকতে দিতেন, এই মব কি 32 নম্বরের মতন ঘটনা ঘটাতো? তাদের কাছে কি সেই ধরনের কোনো প্রস্তুতি ছিল যে তারা ভেতরে ঢুকে থাকতেও তো পারত? তাদেরকে আপনি সেখান থেকে পাঠিয়ে দিলেন। আমি তো মনে করি যে পরের দিন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল। আপনি কি সেটা করেছেন? করেননি। উপদেষ্টা, একজন উপদেষ্টা শপথ নিতে হয় যে আমি রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করব। একজন উপদেষ্টা কিভাবে ওই পরিস্থিতিতে সেনা প্রধানের সাথে, প্রধান বিচারপতির সাথে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে যে আলোচনাগুলো হয়েছে সেটি এসে কিভাবে মিডিয়াতে ইন্টারভিউ আকারে দেন? আমাদের প্রধান উপদেষ্টা তাদেরকে কাছে জিজ্ঞেস করেছে? সরকার কি কোনো ব্যাখ্যা দিয়েছে? আমি তো মনে করি যে এই পরিস্থিতিতে সরকারের অবশ্যই একটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। জি, শরীফুজ্জামান শরীফ, আমাকে বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে ইচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই বিরতির পর। সৈয়দ লিটু, আপনার কাছে একটু আসি। শরীফুজ্জামান শরীফ যেমনটা বলছিলেন এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, সার্বিকভাবে আমরা যদি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখি, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যে অবস্থানে রয়েছে, সব কিছু মিলিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং খুব একটা ভালো নয়। এটা বাস্তবতা, এটি বলতে হবে। এই জায়গায় অনেকে বলছেন যে কোনো শক্তি বা কোনো গোষ্ঠী এর পেছনে আসলে কলকাঠি নাড়ছে কিনা, এই প্রশ্ন উঠছে। এবং এগুলো কি আসলে কোনো পক্ষের থেকে পরিকল্পিতভাবে করা হচ্ছে কিনা, এবং আসলে লাভটা কার, তাহলেই খুঁজে পাওয়া যাবে যে কারা করছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখেন? জি, আবারও ধন্যবাদ আপনাকে। দেখেন, একটা কথা বলতে হয় যে মানে দায়িত্বের কিছু ব্যাপার থাকে। আমরা আমাদের দায়িত্বটা পালন করিনি বলেই আমাদের আজকের এই অবস্থা। দেখেন, মানে সাধারণ মানুষ বলেন অথবা রাজনীতিবিদ বলেন, প্রত্যেকটা মানে মানুষেরই অথবা প্রত্যেক রাজনীতিবিদের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা কমন দায়িত্ব থাকে। সেটা হলো যে যখন আপনি দেখবেন যে একটা দায়িত্বপূর্ণ জায়গায় একটা ভুল মানুষ বসে আছে, যাকে আপনি দায়িত্ব দিয়েছিলেন অথবা সে দায়িত্ব পেয়েছিল, সেই লোকটা অন্যায় আচরণ করছে, তার দায়িত্ব পালন করছে না ইচ্ছাকৃতভাবেই, তখন একজন সাধারণ মানুষের হোক বা রাজনীতিবিদের হোক, প্রধান যে দায়িত্বটা হয় তার সঙ্গে একই সঙ্গে দুইটা দায়িত্ব হয়। একটা হচ্ছে সেই মানে অন্যায়কারী দায়িত্বপ্রাপ্ত লোকটাকে দায়িত্ব থেকে সরানো, এবং সেই সঙ্গে ওইখানে ওই ফাঁকা জায়গাটাতে একটি দায়িত্বপূর্ণ ভালো মানুষকে সেই দায়িত্বটা বুঝিয়ে দেওয়া। একই সঙ্গে দুটো কাজ আসলে জনগণের। একটা হচ্ছে খারাপ মানুষকে মানে ভুল দায়িত্ব জায়গা থেকে সরিয়ে দেওয়া এবং সেখানে একটা ভালো মানুষ বসিয়ে যাওয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বাঙালিরা, আমরা মানে এই যে স্বাধীনতার পর থেকে আন্দোলন তো কম হলো না, অনেকবার অনেক অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা যে কাজটা করেছি যে বারবার আমরা যখন দেখেছি যে একটি মানে শাসক স্বৈরা শাসক হয়ে উঠেছে, একটি অন্যায়কারী শাসককে আমরা যখন দেখেছি, তখন আমরা উত্তেজিত হয়ে তাকে সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে সোজা হেঁটে চলে গেছি। আমরা আরেকটা ভালো মানুষকে তৈরি করে অথবা একটা ভালো মানুষকে খুঁজে সেই জায়গায় বসিয়ে দিয়ে তারপরে যাইনি। যে কারণে হয়েছে কি, ওই খারাপ মানুষটা সরে গেল এবং চেয়ারটা যখন ফাঁকা থাকলো, তখন আমাদের সরে যাওয়ার সুযোগে পিছন থেকে আরেকটা খারাপ মানুষ এসেই ওই জায়গাটাতে বসে গেছে। এটা আমাদের নিয়তি, এটা আমাদের নিয়তি না, আসলে এটা আমাদের কর্মফল। এবারও দেখেন তাই হলো। আপনি দেখেন যে 90-তে একটা গণ অভ্যুত্থান ছিল, সেটা ছিল আরও ম্যাসিভ, কারণ সেখানে সব দলের সমান অংশগ্রহণ ছিল। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার ছিল। জাতীয় পার্টি তখন ছোট দল ছিল, সরকারের দল, হয়তো সরকারে আছে বলে তাদের কিছু অবস্থান ছিল, এমনিতে ছোট দল ছিল। কিন্তু তারপরেও দেখেন সেই সরকারটা যখন চলে গেল, এরশাদ সরকার যখন পতন হলো, তখন কি হলো, সবাই মিলে কিন্তু একজন বিচারপতিকে রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দিলেন।
তিনি সুশৃঙ্খলভাবে সময় নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবিধানিকভাবে একটা নির্বাচন দিলেন, একটি সরকার বসিয়ে গেলেন। মানে সেই সময় কিন্তু আসলে এখনকার মতো সরকার হতে সেই সময় হতে পারতো, তখনই তো সবাই মিলে যেহেতু গণ অভ্যুত্থান করেছে, সরকারের পতন করেছে, এরশাদ সাহেব চলে গেছেন, তখন তো সবাই মিলে এইরকম একটা সরকার হতে পারতো, তা তো হয়নি, একটা সুশৃঙ্খল নিয়মের মধ্যে হয়েছে। এই নিয়মটা কিন্তু এবারই প্রথম ভাঙলো। আর যখনই কোনো একটা নিয়ম অর্থাৎ শৃঙ্খলা যখন হঠাৎ করে ভেঙে যায়, তখন বিশৃঙ্খলায় সৃষ্টি হয়। আপনি যে কথা বলছেন যে এখনকার যে মানে সামাজিক পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা তারই ফল। কারণ আমরা দীর্ঘদিনের নিয়মটাকে, শৃঙ্খলাকে হঠাৎ করে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে গেছি। এর জন্যে দেখেন এই যে মানে সবচেয়ে বড় দায় কিন্তু এখানে আমি মানে সরাসরি বলি যে বিএনপির কিন্তু এখানে সবচেয়ে বড় দায়টা। তারা আওয়ামী লীগকে বাদ দিলে বিএনপি সবচাইতে বড় দল, সেই হিসাবে তাদের দায়িত্ব ছিল সাথে সাথে এই নেতৃত্বটা নেওয়া, কিন্তু তারা এটা নেয়নি। তারা না নিয়ে মানে এই যে সেই সুযোগে আরেকটা পক্ষ যারা ওই যে কিছু আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা অনেক ইয়ে রেখেছে, তাদের অবদান অসম্ভব, তাতে কোনো সন্দেহ নেই, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। কিন্তু তাদেরকে কিন্তু মানে এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে তাদেরকে হাতে সবকিছু ক্ষমতা ছেড়ে দিয়ে বিএনপি সরে গেল। না, এই জায়গাটাতে সৈয়দুল আমি একটু যোগ করি, আপনি যদি দেখেন যে আব্দুল হান্নান মাসুদ তিনি কিন্তু গতকাল নোয়াখালীতে তার উপর হামলা হয়েছে, এবং এর কিছুদিন আগে আমরা দেখলাম বরিশালে নাহিদ ইসলাম তিনি একটি প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানেও নিজেদের মধ্যে দ্বন্দ্বের যে তাকে সেখান থেকে চলে আসতে হয়, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং একই সাথে আবার যদি দেখি যে সার্জিস আলম তিনি তার এলাকায় প্রচারণায় গিয়েছেন, সেখানে নাকি শতাধিক গাড়ি নিয়ে গিয়েছেন, এমন একটি বিষয় বিভিন্ন বাংলাদেশের গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে এগুলোও বিভিন্ন বিতর্ক তৈরি করছে, এবং রাজনৈতিক পরিস্থিতি যে আসলে স্বাভাবিক নেই, বিএনপির কথা বলছিলেন অথবা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, সবকিছু মিলিয়ে সেইখান থেকেই বলছি আসলে বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন। আন্দোলনে কন্ট্রিবিউশন এক জিনিস, পরবর্তীতে এখন যে পরিস্থিতি, এইখানে রাজনৈতিক দলগুলো আসলে কি করছে, কেন রাজনৈতিক মাঠে এখন উত্তাপ ছড়াবে? সবাই মিলে তো ভালোভাবে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু পরিকল্পনাটাই এরকম ছিল না। মানে এটা আমি বলবো, হয়তো কেউ স্বীকার মানে করুক বা না করুক, যে পরিকল্পনাটাই আসলে এরকম ছিল না। আমরা আন্দোলনটাকে যে পর্যায়ে ভেবেছিলাম, এই যে সব স্তরের মানুষের আন্দোলনে অংশ নেবার যে কারণটা সর্বস্তরের মানুষ ভেবেছিল, আসলে কারণটা সেটা ছিল কিনা এখন সব মানুষ সেটা নিয়েই সবচাইতে বেশি চিন্তিত। কারণ আন্দোলনের পরপরই যে মানে ঘটনাগুলো আমরা দেখছি, একটা নির্দিষ্ট গোষ্ঠী এসে হাজির হলো, মানে 5 জন সমন্বয়ক সারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফেললো, তারা সংবিধান ছুঁড়ে ফেলে দিল, তারা দেশের সার্বভৌমত্ব নিয়ে টানাটানি শুরু করলো, তারা দেশের সরকার কে বসালো, সরকারের পরিবর্তন করলো, একগাদা উপদেষ্টা যারা মানে কি বলবো এদেরকে আমি মানে কি মানে এদের কি বলবো অযোগ্য ভাষাটাই ভালো হবে হয়তো, এরকম কতগুলো বসিয়ে দিয়ে তাদের উপরে ছড়ি ঘুরিয়ে তারা রাস্তায় দেখেন। আমি প্রথম কিন্তু এই যে মানে যে এখান থেকে অনিয়মটার সৃষ্টি, যেখান থেকে এই সমন্বয়কদের উপরে মানুষের ক্ষোভ তৈরি হলো, যেখান থেকে তাদের প্রতি এখন মানে এই সহিংস ইয়েগুলো হচ্ছে, আক্রমণগুলো হচ্ছে, অথবা তাদের প্রতি মানুষের শ্রদ্ধা বা ভালোবাসা কমে যাওয়ার যে কারণগুলো, এখন প্রথম কিন্তু আমিও এক ধরনের সমর্থন করেছিলাম যে এই ছেলেগুলো রাস্তায় থাকুক, কিছুদিন থাকুক, তাহলে কি হবে যে অন্যায় মানে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গিয়েছে, সরকার তখনও ভালো করে তাদের জায়গা মানে বুঝতে পারেনি, তো এই সময় ছাত্ররা থাকলে কি হবে, কোনো মানে সুযোগ সন্ধানী পক্ষ এসে হয়তো কোনো অন্যায় করতে সুযোগ পাবে না। এইটা ভেবে আমরা ভাবলাম যে ছাত্ররা কিছুক্ষণ থাকুক রাস্তায়। কিন্তু তারা এই ছাত্ররা কি করলো, রাস্তায় এসে রাস্তায় না থেকে চলে গেল কোনো পার্টি অফিস ভাঙতে, চলে গেল কোনো অফিসের প্রধান কর্মকর্তাকে সরাতে, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে কলার ধরে নামিয়ে দিতে, এইসব কাজে তারা নেমে গেল। ওইখান থেকে মানুষের ক্ষোভ তৈরি হলো, সেইখান থেকেই আজকের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যে তাদের প্রতি যে হামলা হচ্ছে, তাদের এই হামলা হওয়ার কারণ তাদের প্রতি সেই সম্মানটা, সেই শ্রদ্ধাটা কমে গেছে। আর 2 হচ্ছে তারা যে একটা অহংকারের জায়গায় চলে গেছে, মানুষ ধরে নিচ্ছে যে তাদের আচরণে যে ঔদ্ধত্য, সেটা মানুষ মানে এতটাই অপছন্দ করছে যে প্রবীণরা তো মেনে নিতেই পারছে না, তারা সমালোচনা করছে, তারা এদেরকে অপছন্দ করছে, এবং সেই সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দরা বা যারা পোড়খা রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, রাজনীতির জন্যে এক একটা জীবন এক একজন ব্যয় করে ফেলেছে, তাদের জীবনের 2/3, এই মানুষগুলা এইগুলো তো আসলে পছন্দ করতে পারছেন না, কারণ তাদের মধ্যে তো এক ধরনের দেশপ্রেম আছে, তারা তো দীর্ঘদিন এই দেশের জন্য কাজ করেছেন।
তো সেই জায়গা থেকে এই 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 অসহিষ্ণুতাগুলো তৈরি হয়েছে। এর পুরো দায় এই সরকারকে নিতে হবে, কারণ সরকার এই মানে ছাত্রগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টাটা করেনি, কারণ সরকার এটা দায়িত্ব ছিল, মানে দায়িত্বটাই হচ্ছে এই সরকারের দায়িত্বটাই তো ব্যবস্থাপনা। সরকার তো আর নিজের পকেট থেকে টাকা এনে অথবা নিজে বন্দুক কিনে কোনো কিছু করবে, মানে ব্যক্তিগতভাবে কিছু করবে না, রাষ্ট্র সবকিছুই তাকে দিবে, সে শুধু ব্যবস্থাপনা করবে। সেই ব্যবস্থাপনার জায়গায় তাদের যে ব্যর্থতা এবং মানে এই যে এই একটা পক্ষকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে যে একটা কালচার তৈরি করা, সেই জায়গার খেসারত আমরা দিচ্ছি। জি, আমি নিশ্চয়ই সময় পেলে আবারও আসবো আপনার কাছে। শরীফ হোসেন সাহেব, আপনার কাছে একটু আসি যে বিষয়টি নিয়ে সৈয়দ লিটু যে বিষয়গুলো নিয়ে বলছিল সেটা তো আছেই, আমি একটু যোগ করি, সেটা হচ্ছে 24কে 71-এর কাতারে আনার একটি চেষ্টার চলছে এমন অভিযোগ উঠছে। কারা করছে এই চেষ্টা, উদ্দেশ্য কি? 71-এ যারা পরাজিত হয়েছিল সেই পরাজয়ের গ্লানি মোছার জন্য এবং সেই প্রতিশোধটা নেওয়ার জন্য তারা যখনই সুযোগ পেয়েছে কাজ করার চেষ্টা করেছে। এই অংশটি এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জন, কোনো কিছুই তারা স্বাভাবিকভাবে গ্রহণ করে না। আপনার কয়েক মাস আগে মনে আছে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনায় লেখা হয়েছে মুক্তিযোদ্ধারা ধর্মদ্রোহী এবং তাদের জন্য আসেন আমরা দোয়া করি যে তারা যে ভুলটা করেছে এই ভুলটার জন্য সৃষ্টিকর্তা তাদেরকে ক্ষমা করে দেন। এই বক্তব্য দেওয়ার পরে প্রায় 1 মাস পরে যখন সোশ্যাল মিডিয়ায় এবং পত্রপত্রিকায় প্রতিক্রিয়া জানানো শুরু হলো, এই বক্তব্যের পক্ষে তারা এই বক্তব্যকে জাস্টিফাই করার জন্য তারা নানা রকমের তথ্য উপাত্ত ইত্যাদি ইত্যাদি নিয়ে এসেছে। অর্থাৎ এখন পর্যন্ত তারা বাংলাদেশের সেই যে মুক্তিযুদ্ধের 71 সালের যে পরাজয়, সেই পরাজয়টা মেনে নিতে পারছে না এবং যখনই সুযোগ পাচ্ছে তখনই দ্বিতীয় স্বাধীনতা সহ নানা বিষয়কে তারা সামনে নিয়ে আসে এবং এরা এখনও চেষ্টা করছে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে। অর্থাৎ তারা গর্তের মধ্যে বসে থাকে, যখন সুযোগ পায়, সুযোগ আসে, তখন কোনো একটা ইস্যু সামনে নিয়ে আসে। কিন্তু শরীফুজ্জামান শরীফ, সেটা যদি হয়ে থাকে, আমরা যদি দেখি যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 70-এর নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না, তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী। এটি তো সরকারের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত, আমি ওই জায়গাটায় আসছি। এই যে কাজগুলো করা হচ্ছে তার পেছনে সরকারের একটা সাপোর্ট আছে। এই যে সরকারটা আপনি দেখছেন তার মধ্যে একাধিক সরকার আছে। ডক্টর ইউনূস যে সরকারটার দায়িত্ব নিয়েছে, এই সরকারের মধ্যে একাধিক সরকার আছে এবং এই একাধিক সরকার আছে বলে একজন উপদেষ্টা সেনাপ্রধানকে, সেনাবাহিনীকে নিয়ে টার্গেট করে বক্তব্য দেওয়ার পরেও তাকে জবাবদিহি করতে হয় না। পাবলিকলি তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা তো পাবলিকের কাছে দিয়েছেন, সেটা তো ঘরের ক্যাবিনেটের মিটিংয়ে দেন নেই। সুতরাং পাবলিকের কাছে তার বক্তব্যের ধারাবাহিকতা তিনি কি মনে করেন সেটি বলা দরকার। এই সরকারের ভেতর থেকে নানা কায়দায়, নানা প্রক্রিয়ায় মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে যে এই সরকার প্রো পাকিস্তান, পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল। আজকে যেটা বলা হচ্ছে যে আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, সেই কারণে আমরা বিজয় দিবসের র্যালি করব না, আমরা কুচকাওয়াজ ইত্যাদি ইত্যাদি করব না। প্রথমত, আমরা যুদ্ধ অবস্থার ভেতরে থাকার পরেও আমাদের প্রধান উপদেষ্টা শুধুমাত্র, আমি সব জায়গায় বলি, রোডস হাইওয়ের কন্ট্রাক্টরের লাইসেন্স ছাড়া আর কোনো কিছু ওনার নিতে বাকি নাই। দেশ যদি একটা যুদ্ধ অবস্থার মধ্যে থাকে, দেশের এখন পর্যন্ত উনি বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে সব থেকে বেশি বেনিফিশিয়ারি। লাইসেন্স, বিশ্ববিদ্যালয়, সুদমুক্ত, তারপরে এই সেই আপনি অনেকগুলো সুবিধা তিনি নিয়েছেন, যে সুবিধাগুলো আমরা শহীদ পরিবারকে দিতে পারিনি, যে সুবিধাগুলো আমরা আহতদেরকে এখন পর্যন্ত দিতে পারিনি, সেই সুবিধাগুলি তিনি নিয়েছেন। এক। দ্বিতীয় জায়গাটা, সরকারের ভেতরে একাধিক সরকার আছে। সেই সরকার এই গণ অভ্যুত্থানটা যাতে প্রপারলি তার যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে না যায়, সেই চেষ্টাটা আছে। আমাদের এখানে নির্বাচন নিয়ে সকাল বিকেল রাত 3 ধরনের যে বক্তব্যটা দেওয়া হয়, আমি আপনাকে আমার জায়গা থেকে বলতে পারি, আমি যতটুকু পলিটিক্স বুঝি, এই সরকার নির্বাচন করবে না। জুন মাসের কথা বলা হয়, ডিসেম্বর কি জুন, জি, প্রধান উপদেষ্টা আজকেও বলেছেন এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সামনে একটা মূলা ঝুলিয়ে রাখা এবং যাতে
তাদের পক্ষ থেকে সেই ধরনের শক্ত কোনো প্রতিবাদটা না আসে, কারণ রাজনৈতিক দলগুলো যথেষ্ট রেসপন্সিবল দায়িত্ব পালন করছে। সরকার যদি নির্বাচন দিতে চায়, আপনার স্টেক হোল্ডার কারো পলিটিক্যাল পার্টিগুলো চাইছে যে এই সংস্কার শেষ করে আপনি একটা নির্বাচন দেবেন, আপনি তাদেরকে বাইপাস করে এই যে সংস্কার কমিশনের নামে আপনি যাদেরকে নিয়ে এসেছেন, সুনির্দিষ্টভাবে তাদের দুর্বলতা আছে। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি ওই যেটা বললাম রোডস হাইওয়ের প্রথম শ্রেণীর একজন ঠিকাদার এবং দেশের মধ্যে সব থেকে ভালো ঠিকাদার আপনি। আচ্ছা, আপনাকে কি ওই যে বিমানের কাজ করার জন্য আপনাকে সেখানে কি কেউ নিয়োগ দিবে? রোডসের একজন কন্ট্রাক্টর দিবে না। কেন? আপনার ওই জায়গাটায় আইনগত বৈধতা আপনার নাই। তাহলে আমি প্রশ্ন করি, বাংলাদেশের তারাও তো একটা রাজনৈতিক দল করেন, তাদের নিবন্ধন নাই, তো আপনি একটা অনিবন্ধিত দলকে নিবন্ধিত দলগুলোর পাশাপাশি আপনি তাদেরকে সেট করছেন কেন, তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছেন কেন? আপনি বলতে পারেন যে গণ অভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ আছে। ওই যে আমি রোডস হাইওয়ের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টরের কথা বললাম, গণ অভ্যুত্থানের দায়িত্ব পালন করেছে, এটি হচ্ছে রাজনৈতিক গ্রাউন্ড, কিন্তু আইনগত দিক থেকে এইটার জন্য সে কি বাড়তি কোনো বেনিফিট পেতে পারে? এটি কি নৈতিক? কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের এবং গণ অভ্যুত্থানে যে তরুণরা অংশগ্রহণ করেছিল তাদের পুরোটারই যে রিপ্রেজেন্ট তারা করছে তা কিন্তু না, এদের ভেতর থেকে অনেকেই চলে গেছেন। তারপরেও আপনি তাদেরকে, এবং গণ অভ্যুত্থানের সময় রাজনৈতিক দলটা কিন্তু ওপেন হয়নি, তারপরেও সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে, এই যে সংস্কার কমিশনের কাছে কেন বিএনপির প্যারালাল তাদেরকে তারা এস্টাবলিশ করতে চাচ্ছে? তার মানে হলো তারা এই দলটিকে প্রমোট করতে চায়, এই দলটির পেছনে তারা আছেন এবং তাদের ইচ্ছে একটা ভিন্ন রাজনীতি এস্টাবলিশ করার ইচ্ছা আছে, এবং তারা যদি আগামী নির্বাচনের সুযোগ পায় এই দলটির জন্য বিশেষ কিছু করবেন। তা না হলে একটা অনিবন্ধিত রাজনৈতিক দল, আমি আবার বলি, তারা রাজনীতিতে এসেছেন, আমার কোনো আপত্তি নেই, কারণ এই তরুণরা রাজনীতিতে আসা উচিত আমি মনে করি। বাংলাদেশের তরুণরা যখন শুধু বিসিএস নিয়ে পড়ে থাকে, তখন এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়া শিক্ষার্থীরা, তরুণরা এসে একটা নতুন রাজনৈতিক দল গঠন করার একটা ঝুঁকি নিয়েছেন, যদিও তারা তালগোল পাকিয়ে ফেলছেন। ইতিমধ্যেই সেনাবাহিনী ইস্যুতে তাদের দলের মধ্যে অনৈক্যগুলো স্পষ্ট হচ্ছে। আমি অনুমান করি সময় যত যাবে এই বিভাজনটা আরো বাড়বে, অস্বচ্ছতা বাড়বে। সার্জিস আলম আজ থেকে 7 মাস আগে টিউশনি করে চলতেন, আল্লাহ তাকে কি এত কুদরতের দিয়ে এত সম্পদের মালিক করলো আমি জানি না, তার দল থেকে তাকে জিজ্ঞেস করা হচ্ছে। যদিও পুরো দলটি আর্থিক ব্যবস্থাপনায় অস্বচ্ছতার পরিচয় দিচ্ছে, এটি তারা করতে পারবেন না, এটা আমি জানি। এবং তাদের এই যে আর্থিক অস্বচ্ছতা, তাদের প্রতি মানুষের রাগ, ক্ষোভ, বিক্ষোভ ক্রমশই বাড়াবে। আমি শেষ করব এই জায়গাটায়, ইলেকশন কমিশন সহ অন্যান্য যারা একটা অনিবন্ধিত রাজনৈতিক দলকে আইনের দৃষ্টিতে তারা রাজনৈতিক উদ্যোগ নিয়েছেন, কোনো আপত্তি নেই, তারা সফল হোক, এটাও চাই, কিন্তু যখন আইনের জায়গায় আসবে আপনি ছোট না বড় এটি গুরুত্বপূর্ণ না। আপনি দেখছেন পলিটিক্যাল পার্টিগুলোকে যখন সরকার ডাকছে, তখন নিবন্ধিত দলগুলো কোন দলটা বড় কোন দলটা ছোট, বড় দলের নেতা সামনে বসবে, ছোট দলের নেতা পেছনে বসবে, এই বিভাজনটা কিন্তু হচ্ছে না। সবাইকে সমান মর্যাদা দেওয়া হচ্ছে, কারণ আইনের দৃষ্টিতে আপনি সবাই সমান। কিন্তু এই একটা জায়গায় সংস্কার কমিশন যখন ডাকছে, তখন অন্য অনিবন্ধিত কোনো দলকে কি ডাকছে? ডাকছে না। শুধুমাত্র তাদেরকে কেন ডাকছে? কারণ এই দলটা হচ্ছে রাজার দল, রাজা এই দলটাকে তৈরি করেছেন, রাজা এই দলকে প্রমোট করতে চান, এবং রাজার প্রতিনিধিরা দায়িত্ব ছেড়ে দিয়ে আসার পর নাহিদ ইসলাম তাকে সামনে বসিয়ে দোয়া করেছিল, মনে আছে? প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, যে উনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। এর ভেতর থেকে আপনারা বুঝেন না যে সরকারের সাপোর্ট আছে কি নাই? সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। শরীফুজ্জামান শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। সৈয়দ লিপ্টু, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।